প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম টপ সিক্রেট, দ্বিতীয় খণ্ড। শুরু করছি প্রথম অংশ। এক, মনটাকে মাতিয়ে তুলবার মতো একটা সকাল। খোলা সাগরে বিশৃঙ্খল বাতাস ঢেউগুলোর মাথা ফাটিয়ে দিচ্ছে, কিন্তু ভ্রাকনেসির দক্ষিণ তীর ছাড়িয়ে ওই একই বাতাসের অন্য এক রূপ সচল পানিতে হালকা পরশ বুলিয়ে সাগরকে করে তুলেছে যেন তরল নীল রঙের দিগন্ত বিস্তৃত একটা পাথুরে আয়না। আর ডাঙ্গায় আইলিট এর বাড়িটায় মেদুমন্দ সমীরণী শুধু অনুভব করা যাচ্ছে। মাঝে মধ্যে অদৃশ্য লাগামে ঢিল পড়লে লিলেন পর্দাগুলোকে ফুলিয়ে দিচ্ছে, উঁচু করে তুলছে জানালার পাশে বসানো লম্বা সুইডিশ ডেস্কের কাগজগুলোর কোণা। পরিবেশ শান্ত ও ঠান্ডা, দেহ মন ভালো লাগার অনুভূতি জাগছে। সামনে এক মগ কফি নিয়ে ডেস্কে বসে আছেন মাধব সিন্ধিয়া, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের র এর অ্যাসিস্ট্যান্ট চিফ। সম্পূর্ণ শান্ত তিনি, চোখ মুখের কোনো পেশিতে এতটুকু টান নেই। ভারতের বাইরে এটাই তার প্রথম আন্ডার কাভার অ্যাসাইনমেন্ট। তবে রয়ের উচ্চপদস্থ কর্মকর্তা হবার কারণে স্বভাবতই ট্রেড ডেলিগেটের ছদ্ম পরিচয়ে বিভিন্ন বিদেশি রাষ্ট্র সফর করেছেন। কখনো নেতৃত্ব দিয়েছেন কালচারাল মিশনের লিডার হিসেবে। তাছাড়া 3 বছর ওয়াশিংটনে ছিলেন ভারতীয় দূতাবাসের সামরিক উপদেষ্টার পদ অলঙ্কিত করে। মাথা জোড়া টাকতার, কিন্তু গালভর্তি কাঁচা পাকা দাড়ি। মাথার পিছনে হাত বেঁধে নিস্তরঙ্গ সাগরের বিস্তৃতি দেখছেন। এই কনফারেন্সের জন্য সিকিউরিটির ব্যবস্থা করা তার মতো ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন সমৃদ্ধ একজন মানুষের জন্য খুব সহজ একটা ব্যাপার। আসল সব কাজ কয়েক সপ্তাহ আগেই হেডকোয়ার্টার দিল্লিতে সারা হয়েছে। ফলপ্রসূ যে মেশিনারি তিনি তৈরি করেছেন, সেফ সেটার অপারেশন দেখবার জন্যই এত দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসা। নিজের উপর আস্থা আর তার পেশাদারি বিবেচনাবোধ চুপি চুপি বলছে, নেহাতি ফর্মালিটি। সঙ্গে আসা 5-7 জন অফিসারের যে কেউ হলো অপারেশনটা রয়ের, কিন্তু সিদ্ধান্তটা আসছে রাজনীতিবিদদের তরফ থেকে, যারা এসব ব্যাপার একেবারেই বোঝেন না। তাদের কাছে পদ, রুপি আর প্রোটোকল বড়। সিনিয়র ডিপ্লোম্যাটরা এলে তাদের প্রোটেকশনের জন্য সিনিয়র সিকিউরিটি অফিসারদের উপস্থিতি জরুরি, যেন কনফারেন্সে আসা ডেলিগেটরা বুঝবে আসামের জঙ্গল থেকে বেরোনো বা মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা অফিসারদের সঙ্গে দিল্লি বা কাশ্মীরের অফিসে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের কতটুকু পার্থক্য। তবু তার অভিযোগ করা উচিত নয়। দিল্লি থেকে মাঝে মধ্যে বেরোতে পারাটা ভালোই তো। আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে চাইলে এ ধরনের স্বল্পকালীন ভ্রমণ থেকে উপকার পাওয়া যায়। তাছাড়া এখানকার আবহাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর। এলাকার লোকজনকে তার অবশ্য বিশেষ সুবিধের মনে হয়নি। আদব কায়দা জানে না, মন মানসিকতায় সন্দেহপ্রবণ। তা হোক, ইন্টেলিজেন্সের সংক্রান্ত ব্যাপারে ওদের সঙ্গে তার যোগাযোগ খুবই কম। এ প্রসঙ্গে ওদের একজনের কথা বিশেষভাবে মনে পড়ে গেল। কমবয়সী একটা মেয়ে, দেখতে ভারী সুন্দর। পোর্টের ওদিকটায় ঝিনুক বেচে নাকি যেন করে। সত্যি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। জীবন আসলে মেজর জেনারেল মাধব সিন্ধিয়াকে বিমুখ করছে না। ইউরোপীয় উপকূলের সবচেয়ে নয়নকাড়া জলরাশির উপর শারদ প্রাতের সোনালি রোদের খেলা একঘেয়ে লাগতে শুরু করলো। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে পড়ে থাকা খোলা ফাইলটায় চোখ রাখলেন সিন্ধিয়া। ভালো
অভ্যাস অটুট রাখবার জন্যে কাজের প্রতিটি স্তর পার হওয়াটা জরুরি। তা না হলে এই ফাইলটা তিনি খুলতেনই না। তার কটা কাটা রঙের তার কটা রঙের বড় বড় চোখের দৃষ্টি ফাইলের প্রথম পাতায় ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি আইটেম, প্রতিটি লাইন তার মুখস্থ। পাতার শেষ অংশটা এরকম: চতুর্থ দিন, সময়, ঘটনাপঞ্জি, মন্তব্য। সময় 1200, ঘটনাপঞ্জি সতর্কতার মাত্রা হলুদ, মন্তব্য গোটা বাড়ি কর্ডন। 1600, সচিবদের আগমন, সাগরে টহল শুরু। 1700, সতর্কতার মাত্রা লাল। 1800 থেকে 1930, মন্ত্রীদের আগমন, পরিচয়পত্র পরীক্ষা। 2000, স্বাগত ভাষণ, টোস্ট, কর্ডন চেক। 2030, অধিবেশন শুরু, পালা করে কর্মীদের খেতে পাঠানো। 2330, ডিনার, পঞ্চম দিন। 0030, অধিবেশন শুরু। 0300, বিরতি বিশ্রাম আপ্যায়ন, কর্ডন চেক। 0400, অধিবেশন শুরু। 0530 থেকে 0600, ধন্যবাদ জ্ঞাপন, মন্ত্রীদের বিদায়। 0630, সতর্কতার মাত্রা হলুদ, সাগর থেকে টহল প্রত্যাহার। 1200, সচিবদের বিদায়, সতর্কতার মাত্রা নীল, রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন। 1700, কর্মীদের প্রস্থান। জেনারেল সিন্ধিয়া নিজে অবশ্য নিজের স্টাফ বা কর্মীদের সঙ্গে বিদায় নেবেন না। 10 দিনের ছুটি পাওনা হয়েছে তার। বলা হয়েছে এর মধ্যে থেকে যে কটা দিন যেখানে খুশি কাটাতে পারবেন। এখন তার মনে হচ্ছে ছুটি কাটাবার জন্যে এই জায়গাটা নেহাত মন্দ নয়। বিশেষ করে বোকা বোকা উজ্জ্বল হাসি নিয়ে সেই কমবয়সী মেয়েটি যদি তার কাজ টাজ করে দেয়, সময় বেশ ভালোই কাটবে। দরজায় নক হতে সংবিত ফিরে এলো তার। কোন হে? কোন হো? বিরক্ত হয়ে মাতৃভাষায় জানতে চাইলেন। যে দুজন লোক এ বাড়িতে প্রথম এসেছে তাদের একজন ভেতরে ঢুকে ভারতীয় উচ্চারণে ইংরেজিতে বলল, গুড মর্নিং জেনারেল স্যার। গুড মর্নিং সজীব। গুড মর্নিং সঞ্জীব, বসো। বিরক্তির লাগাম দ্রুত টেনে হাসি মুখে অমায়িক হয়ে উঠলেন জেনারেল সিন্ধিয়া। তার একটা অভ্যাস হলো প্রকাশ্যে কারো বিরোধিতা না করা, এমনকি সঞ্জীব শেঠির মতো গর্ধবেরও নয়, যে কিনা কাশ্মীরে 3 বছর দায়িত্ব পালন করে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকেও ধরতে পারেনি। খালি ফায়ারপ্লেসের পাশে একটা টুলে বসলো সঞ্জীব। রিপোর্ট করবার মতো ঘটনা মাত্র একটাই স্যার। আজ ভোর 5টার দিকে সাগরে আগুন দেখা গেছে। হারবারের এক লোক জানিয়েছে আমাকে। দুটো বোট ইনভেস্টিগেট করতে যায়। এলাকায় তল্লাশি চালায় তারা, কিন্তু বোটটা তার আগেই ডুবে গেছে। পানি থেকে এখন সার্ভাইভারকে তোলা হয়। একজন সার্ভাইভারকেও তোলা হয়, মারাত্মকভাবে পুড়ে গেছে। বোটের ওদিকটায় ছোট্ট একটা হসপিটাল মতো আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তার কাছ থেকে জানা গেছে আগুনটা ইঞ্জিন রুম থেকে ছড়ায়। খুবই দুঃখজনক সঞ্জীব, তবে এটা আমাদের কোনো ব্যাপার নয়। এক গিরিক গর্ধব পেট্রোল ভর্তি টিনে সিগারেটের টুকরো ফেলে নিজের বোট জ্বালিয়ে দিয়েছে। এসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে মাথা ঘামিও না। আর কিছু? নির্দিষ্ট সময়ে এথেন্স ফ্রিকোয়েন্সিতে কান পাচ্ছে যাদব। নো ট্রান্সমিশন স্যার। গুড। দেখো তো কি হচ্ছে। বাইরের টেরেসে চাপা ফিসফাস আর নড়াচড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপর গ্রিক ভাষায় এক লোক চেঁচিয়ে উঠল। সঞ্জীব সেটি দরজার দিকে এগোলো। কবাট খুলতেই তীব্র রোদ আর গরম বাতাস ঢুকলো ছায়াভরা ঘরে। প্রথমে কিছুই সে দেখতে পেল না, তবে 2 মিনিট পর যখন ফিরে এলো রীতিমতো উত্তেজিত দেখালো তাকে। নৌকা স্যার। বৈঠা চালাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটার বয়স 16 হবে কি না সন্দেহ। আমাদের অ্যাঙ্কারিজের দিকে আসছে স্যার। আইলিটে আসবার পর থেকে
এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে কম করেও 10 কি 12 বার। নানা জাতের ট্যুরিস্ট এসে জানতে চায় বাড়িটা ভাড়া পাওয়া যাবে কিনা। দ্বীপটা থেকে আসে ব্যবসায়ীর ছদ্মবেশে কাস্টমসের স্বর। এদেরকে সামলানোর জন্যে তাদের দলের এক গ্রিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে জেনারেল সিন্ধিয়া এসব নিয়ে মাথা ঘামাননি, তবে এই মুহূর্তে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। মেয়ের কথা শুনে আগ্রহ জাগায় ব্যাপারটা কি দেখতে চাইছেন। সবুজ আর আসমানি রঙের শার্টটা ঠিকঠাক করে নিয়ে ধীর পায়ে টেরেসে বেরিয়ে এলেন তিনি। রোদের গরম আঁচ লাগলো মুখে, পানিতে তার প্রতিফলন চোখ ধাঁধিয়ে দিল। হাত তুলে চোখে ছায়া ফেললেন। দেখলেন 100 গজ দূরে সাদা রং করা একটা ডিঙি সোজা এদিকেই আসছে। সিনিয়র গ্রিক চাকুরে, হাতে বিনকিউলার। জেনারেল কাছ থেকে নির্দেশ চাইল। কয়েক মুহূর্ত পর ইংরেজিতে তিনি বললেন, কি চাই জিজ্ঞেস করেছেন? জি অবশ্যই জেনারেল, কিন্তু জবাব দিচ্ছে না। আবার চেষ্টা করুন, পরিচয় জিজ্ঞেস করুন। বলুন এটা একটা প্রাইভেট বাড়ি। নির্দেশ পালিত হলো। এবার মেয়েটার তরফ থেকে সাড়া পাওয়া গেল। জেনারেল সিন্ধিয়ার কাছে ভাষা হিসেবে গ্রিক ভীষণ সমস্যা। বিন্দু বিসর্গ কিছুই বোঝেন না, কিন্তু তারপরও ওই দুর্বোধ্য শব্দ জটের ভেতর থেকে একটা শব্দ তার কাছে খুব তীক্ষ্ণভাবেই বাজল। জেনারেল স্যার, মেয়েটা বলছে সে ভগৎ সিং আচারিয়ার একজন সহকর্মী। বলছে এই বাড়ির ভদ্রলোকের সঙ্গে তার জরুরি আলাপ আছে, প্লিজ। নিচের ঠোঁট দু আঙুলে ধরে রাবারের মতো টেনে লম্বা করছেন জেনারেল সিন্ধিয়া। ঘটনাটা স্বাভাবিক নয়, অথচ উপলব্ধি করছেন মেয়েটাকে ভাগিয়ে দেওয়াটা বড় ধরনের বোকামি হয়ে যেতে পারে। তবে সতর্ক হবার প্রয়োজনীয়তা অগ্রাহ্য করছেন না। ওদেরকে বলো ভগৎ সিং আচারিয়া নামে কাউকে আমরা চিনি না, তবে আলাপ করবার জন্যে এসকর্টকে নিয়ে মেয়েটা তীরে ভিড়তে পারে। 2 মিনিট পর দু কোমরে হাত রেখে বাঁধের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেল জেনারেল সিন্ধিয়াকে। আগন্তুকদের নামতে দেখছেন নৌকা থেকে। মেয়েটাকে গ্রিক আর অ্যালবেনিয়ান বলে মনে হলো তার কিছুই ওর অসুন্দর নয়। বুক আর নিতম্ব একটু বেশি ভারী, যেমনটি তিনি পছন্দ করেন। আর চোখে ছেলেটাকে দেখলেন। বয়সের তুলনায় স্বাস্থ্য ভালো, পেশিগুলো দেখবার মতো। রংটাও রোদে পোড়া তামাটে। জেনারেল অপেক্ষা করছেন। প্রথমে প্রতিপক্ষকে কথা বলতে দেন তিনি, সব সময়। মেয়েটা তার সামনে বেশ সহজ ভঙ্গিতে দাঁড়ালো। আপনি গ্রিক জানেন? না। আমার নাম আমিনিয়া অ্যাথিনা। ইংরেজিতেই বলে যাচ্ছে আমিনা। এথেন্সে আমি ভগৎ সিং আচারিয়ার একজন সহকর্মী। এখানে যিনি চার্জে আছেন তার জন্যে আর্জেন্ট একটা মেসেজ আছে আমার কাছে। চার্জ বলতে কি বোঝাতে চাও জানি না, তবে এই বাড়িটা আমার নামে ভাড়া নেওয়া হয়েছে। 1 মিনিট বলে আগন্তুকদের রোদে দাঁড় করিয়ে রেখে বাদ থেকে টেরেস থেকে কামরার ভেতর ফিরে এলেন জেনারেল। ডেস্কের দেরাজ খুলে একটা ফাইল বের করলেন। ভেতরে ফটো স্টার্ট করা অসংখ্য আইডেন্টিটি ডকুমেন্ট আর ডসিয়ে রয়েছে। আমিনা, এই তো পাওয়া গেছে। ফটোয় চুল একটু লম্বা লাগছে, তবে বাকি সব ঠিক আছে। ফাইল বন্ধ করে দোরগোড়ায় এসে দাঁড়ালেন। উঠে এসো দুজনেই। টেরেসে উঠে আমিনা আর ডোগো তার সামনে এসে দাঁড়ালো। তোমার কাগজপত্র দেখলাম, সব ঠিক আছে আমিনা, তুমি ভেতরে ঢুকতে পারো। এরপর ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালেন। প্লিজ তোমার ইয়ং ফ্রেন্ডকে জিজ্ঞেস করো কিচেনে বসে ঠান্ডা কিছু খাবে কিনা। আমিনা প্রশ্ন করছে, কিন্তু ডোগো তাকিয়ে আছে জেনারেল দিকে। তার অপলক দৃষ্টি যেন বলতে চাইছে জেনারেলের চিন্তাভাবনা তার বোঝা হয়ে গেছে, ফলে ঘৃণায় বমি পাচ্ছে তার। আমিনার উদ্দেশ্যে একটা মাত্র শব্দ উচ্চারণ করে ঘুরল সে, তারপর চলে গেল। একটা ঢোক গিলে নীরবে অপমানটা সহ্য করলেন জেনারেল। অনেক কষ্টে আমিনার দিকে ফিরে জোর করে হাসলেন, পরিচয় দিলেন নিজের। বললেন, এসো আমরা ঠান্ডায় বসি কেমন। 8 ঘন্টা আগের সুখানুভূতি হারিয়ে জেনারেল সিন্ধিয়া এখন অশান্তিতে ভুগছেন। সব দিক বিবেচনায় রেখে বিচার করলে গোটা ভারতীয় সিকিউরিটিতে তিনি সম্ভবত একমাত্র কর্মকর্তা যিনি নিজের ধ্যান ধারণা থেকে এক চুল নড়বেন না। আমি না কেন?
কারো বক্তব্যের যথাবিধি যথাবিহিত গুরুত্ব দেবেন না। তা সত্ত্বেও একবারও বাধা না দিয়ে তার বক্তব্য ধৈর্য সহকারে শুনে গেলেন। আমিনার কথা শেষ হতে নিজের রিবলিং চেয়ারটায় বসে কিছুক্ষণ চুপ করে থাকলেন, হাত দুটো মাথার পিছনে বাঁধা। তারপর চেয়ারটা ডেস্কের দিকে ঘুরিয়ে পার্সোনাল ফাইলটা আবার খুললেন। অবশেষে যখন মুখ খুললেন, তাকিয়ে থাকলেন জানালা দিয়ে বাইরে। তোমার রিক্রুট তোমাকে রিক্রুট করেছে আমাদের সিক্রেট সার্ভিস আইএসএস। জি। কেন? তোমার মতো একজন মুসলমান মেয়ে এই এলাকায় হিন্দুস্তানের কি স্বার্থ উদ্ধার করতে পারবে? এই দেশে জন্মেছি। তোমার গ্রিক ইন্টেলিজেন্সে যোগ দেওয়া উচিত ছিল না? ছিল স্যার। মুসলমান অর্থাৎ এদেশে সংখ্যালঘু হলেও আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এদেশের সরকার মুসলমানদের সঙ্গে বেমাতা সুলভ আচরণ করে। সবাই জানে সারা দুনিয়াতেই সংখ্যালঘুরা বৈষম্য আর নির্যাতনের শিকার। তোমার মুখ থেকে আমি রাজনৈতিক বক্তৃতা শুনতে চাইনি, বললেন জেনারেল সিন্ধিয়া। তুমি আইএসএস ঢুকলে কিভাবে তাই বলো। ভার্সিটি থেকে বেরিয়ে চাকরি খুঁজছি। বাবার এক ভারতীয় বন্ধুর সঙ্গে এথেন্সে দেখা হয়ে গেল। তিনি তখন এথেন্সে আইএসএস এর 2 নম্বর ব্যক্তি। তিনি আমাকে চাকরিটা অফার করেন। এখনও জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন জেনারেল সিন্ধিয়া। কিছু মনে করো না, কর্তব্য বা দায়িত্বের অংশ হিসেবেই প্রশ্নটা করতে হচ্ছে। শেষ পর্যন্ত তুমি তাহলে বাবার বন্ধুর সঙ্গে বিছানায় উঠতে বাধ্য হলে? তিনি দেবতুল্য ব্যক্তি, আমার এই ধারণা আজও অটুট আছে। চেয়ারে বসবার পর এই প্রথম আমিনার দিকে তাকালেন জেনারেল। হিন্দু দেবতাদের কথা বলছো তো? ওদের লীলা খেলা সম্পর্কে তুমি কিছু জানতে পারো, কিন্তু আমরা ভারতীয়রা জানি। তুমি কিছু না জানতে পারো, কিন্তু আমরা ভারতীয়রা জানি। আমার ভুল হয়েছে, ম্লান গলায় বলল আমিনা। তাকে আমার বলা উচিত ছিল দরবেশ তুল্য। তার নাম কি? প্লিজ জেনারেল, সেটা জানা কি খুব জরুরি? হ্যাঁ, ভীষণ জরুরি। এখন আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন রয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ। তথ্যটা যদি আপনার ফাইলে না থেকে থাকে, শান্ত কণ্ঠে সবিনয়ে বলল আমিনা। ধরে নিতে হবে ইন্ডিয়ান সিক্রেট সার্ভিস চায় না আপনি জানুন, অন্তত আমি তাই বুঝব। তোমাকে একটা পরীক্ষা করলাম। কাউন্টার এন্স কাউন্টার এসপিওনাজে প্রচুর কাজ করেছ মনে হচ্ছে। খুব বেশি নয়, আমাকে দিয়ে সাধারণত ছোটোখাটো কাজই করানো হয়। এই যেমন কাউকে ফাঁদে ফেলা, টোপের ভূমিকায়। মাথা নাড়ল আমিনা। আমাকে কেউ কখনো বেশ্যা হতে বলেনি জেনারেল। তুমি দেখছি একটু বেশি স্পষ্টবাদী। জেনারেল সিন্ধিয়া, আপনি অযথা নিজের অমূল্য সময় নষ্ট করছেন। আমিনা বিরক্ত হচ্ছে না বা রাখছেও না। আমি ভারতের হয়ে কেন কাজ করি, এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করবার জন্যে এখানে এসেছিলাম। আপনার দেশ মারাত্মক একটা সংকটে পড়তে যাচ্ছে। কোথায় আপনি আমাকে নির্দেশ দেবেন তা না। নাকের ফুটো কুচকে কিসের যেন গন্ধ শুকলেন জেনারেল সিন্ধিয়া। তোমাদের মতো রোমান্টিক ফুলরাই মনে করে নির্দেশ পাওয়া কতই না সহজ। এসো, আগে বিবেচনা করি আমাকে। কি বলেছ তুমি? মানে ওই কাহিনীটা যাতে মেজর ভগৎ সিং আচারিয়া আর তার 2 সহকারী খুন হলো, খুনিদের পরিচয় জানা গেছে? কথাটা আপনাকে আমি বলতে ভুলে গেছি। মিস্টার রানা যে লোকটাকে গুলি করেন তাকে চিনতে পেরেছেন। ওর বসকে যে গ্রুপটা ইংল্যান্ডে কিডন্যাপ করে, এই লোক তাদের সঙ্গে ছিল। এই কিডন্যাপিংটা আমার মনে খুব আগ্রহ জাগাচ্ছে। এর মধ্যে ফ্যান্টাসি একটা ভাব আছে। তবে এও আমরা জানি বটে যে ফ্যান্টাস্টিক ঘটনা আবার ঘটেও। তবে দুঃখজনক বিষয় হলো, এই ঘটনাটা সত্যি ঘটেছে কিনা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। তারপর ধরো বোটে খুন খারাপির কাহিনীটা। তুমি নিজে বব ব্যারন নামে মার্কিন
লোকটাকে চিনতে পেরেছ। মার্কিনিরা সন্ত্রাসের বিরুদ্ধে একটা ন্যায্য যুদ্ধ করছে, তবে তাদের মধ্যে কেউ কেউ ডাল কুত্তা, তোমার ভাষায় ক্রিমিনাল। হ্যাঁ, এখানটায় এসে সত্যের একটু গন্ধ যেন পাওয়া যাচ্ছে। তবে তাকে আমি সিআইএ এর লোক বলে মানতে রাজি নই। যে লোকটা বেঁচে গেছে তাকে ইন্টারগেট করাটা ইন্টারেস্টিং হবে। কেউ সত্যি বেঁচেছে? জিজ্ঞেস করলো আমিনা। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। এক্ষেত্রে বেঁচে থাকাটা শুধুই নরক যন্ত্রণা ভোগ করবার জন্যে। এখন হাসপাতালে তার চিকিৎসা চলছে, আমি তদন্তের ব্যবস্থা করছি। জেনারেল সিন্ধিয়া উপলব্ধি করলেন আমিনা না এলে সাগরে লাগা আগুনটাকে তিনি গুরুত্বের সঙ্গে নিতেন না। এই উপলব্ধি তার অস্বস্তি আর অশান্তি আরও বাড়িয়ে দিল। আপনি তাহলে আমাকে কোনো নির্দেশ দেবেন না? জানতে চাইল আমিনা, খুব অসহায় ভঙ্গি। আবার ধপ করে বসে পড়ল চেয়ারে। তোমার গল্পে ফ্যান্টাসির উপাদান আরও আছে। যেমন নিশ্চয় মাসুদ রানায় ঢুকিয়েছে তোমার মাথায় মার্কিন সরকার নাকি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সামরিক মহড়ার আসল উদ্দেশ্য কনফারেন্স উড়িয়ে দেয়া। তুমি আর মাসুদ রানা মুসলমান, তালেবান আর আল কায়েদা কায়দা হলো ধর্মীয় ড্রাগ। ওই ড্রাগ গিলে দুজনেই একেবারে ফ্যানাটিক হয়ে উঠেছ। চারদিকে শুধু মুসলমানের শত্রু আমেরিকা আর ব্রিটেনকে দেখতে পাচ্ছ। কিন্তু জেনারেল, গোটা দুনিয়া, এমনকি ভারতও ওদের ইরাক আক্রমণ সমর্থন করেনি। আমিনার আমিনার মধ্যে প্রতিবাদে মুখর হয়ে উঠবার কোনো লক্ষণ নেই। বড়জোর খানিকটা বিস্মিত দেখাচ্ছে তাকে। দুনিয়া ভুল করছে, ভারত ভুল করছে, অত্যন্ত জোর দিয়ে বললেন জেনারেল সিন্ধিয়া। ইসলামী মৌলবাদীরা দুনিয়াটাকে একটা অরাজক অবস্থার দিকে ঠেলে দিতে চাইছে। আমেরিকা আর তার মিত্রদের ছাড়া আর কারো ক্ষমতা আছে এই সর্বনাশ ঠেকাবে? কার ক্ষমতা আছে এই সর্বনাশ ঠেকাবে? ভারত, মালয়েশিয়া, চীন, বার্মা, নেপাল, শ্রীলঙ্কা। কাল রাতে যেসব দেশ যেসব দেশ অংশ নিচ্ছে সেসব দেশ ইসলামী মৌলবাদীদের প্রশ্রয় দেয় না। তাহলে কি কারণে এটা বানচাল করতে চাইবে সিআইএ? প্রেসিডেন্ট বুশ লোকটা কি গুন্ডা? মাই ডিয়ার ইয়াং লেডি আমিনা আথিয়ানা, জোর করে আরেকটু হাসতে চেষ্টা করলেন জেনারেল। গোটা ব্যাপারটার পিছনে দায়ী হলো ওই লোকটা, মাসুদ রানা। তার কীর্তিকলাপ সম্পর্কে খুব ভালোভাবেই আমি ওয়াকিফ বহাল। তুমি যে হিন্দুস্তানের পক্ষে স্পাই হয়ে কাজ করছো, এই তো মাত্র মাস কয়েক আগে সেই হিন্দুস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়ে গেছে সে। জি, যেন আকাশ থেকে পড়তে যাচ্ছে আমেনা। তবে আর বলছি কি, প্রফেসর মইনুল হাসান নামে এক বিজ্ঞানী, বৃহৎ ভারতবর্ষেই তার জন্ম। চেন্নাই বা মুম্বাইয়ে বসে গবেষণা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এই মেজর রানা নোংরা কৌশল খাটিয়ে তাকে নিয়ে চলে গেল ঢাকায়। এরও অনেক আগে থেকেই ওর উপর বিরক্ত আমি। তার সম্পর্কে তুমি তো আসলে কিছুই জানো না। রানা হলো অত্যন্ত বিপজ্জনক এক আন্তর্জাতিক গ্যাংস্টার, কিডন্যাপিং আর ষড়যন্ত্রকারী মার্কিন যুক্তরাষ্ট্র এই গল্প শুনিয়ে নিজের কুমতলবে সাহায্য পাবার আশায় তোমার মতো সরল একটা মেয়েকে কেমন জড়িয়ে নিয়েছে। উদ্বিগ্ন আমিনা জেনারেলের দিকে প্রায় 10 সেকেন্ড হাঁ করে তাকিয়ে থাকলো। তারপর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে একটা প্রশ্ন করতে পারি জেনারেল সিন্ধিয়া? কণ্ঠস্বরই বলে দিচ্ছে জেনারেলের প্রতি তার শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে। সংক্ষেপে, মেজর ভগৎ সিং আচারিয়া আর তার 2 সহকারী খুন হবার সঙ্গে এই থিওরিটার কোনো মিল আছে কিনা বলতে পারেন? থিওরি? কোন থিওরি? যিনি খুন হয়েছেন, অর্থাৎ মিস্টার আচারিয়ারই থিওরি এটা। খুন হবার আগে তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করতেন যে আমাদের অর্গানাইজেশনে অবশ্যই একজন বেঈমান আছে। আপনি কি তার এই থিওরির সঙ্গে একমত জেনারেল? প্রশ্ন এখানে দুটো। ঠিক আছে, এসো পরীক্ষা করি। আচারিয়া আর তার সহকারীরা
খুন হবার কারণ হলো বিরোধী পক্ষ রানাকে ধরতে চাইছিল, কিন্তু তাদের আর রানার মাঝখানে চলে আসে ওরা। অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু রহস্যময় নয়। আর দলে বেঈমান আছে বলে আচারিয়া যে সন্দেহ আচারিয়ার যে সন্দেহ। এবার তাহলে কিছু তিক্ত কথা বলতে হয়। মাথা নিচু করে আয়নার মতো চকচকে জুতো জোড়ার দিকে কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকলেন জেনারেল। মেজর আচারিয়াকে আমি চিনতাম। মানুষ হিসেবে সে মন্দ ছিল না, কিন্তু তার যোগ্যতা সম্পর্কে আমার সন্দেহ আছে। বদলির সময় অনেক আগে পার হয়ে যাওয়া সত্ত্বেও এখান থেকে তাকে সরানো হয়নি। তুমিও বলেছ সিকিউরিটিতে পরিষ্কার ত্রুটি ধরা পড়েছে, অর্থাৎ কোথাও একটা ফুটো আছে। আচার্য ভুল করেছিল, কিন্তু বুঝতে পারেনি কিভাবে বা কোথায়। নিজের সমস্ত ভুল ত্রুটি কাল্পনিক একজন বেঈমানের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেয়ে স্বাভাবিক ঘটনা আর কি হতে পারে। আপনি ব্যাখ্যা করায় সব এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল জেনারেল। তবে আপনার কাছে আরও একটা ঘটনার ব্যাখ্যা পাবো বলে আশা করি আমি। ইয়েস। কোনো বেঈমান যদি নাই থেকে থাকে, তাহলে এথেন্সে আমাদের দূতাবাসের মাধ্যমে আমার পাঠানো মেসেজটা আপনার কাছে পৌঁছায়নি কেন? জেনারেল সিন্ধিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। তুমি বলেছ ওখানে কারো সঙ্গে কথা বলেছ, জানো না। নিশ্চয় জুনিয়র কোনো ক্লার্ক হবে, স্থানীয়। তোমার সযত্নে তৈরি মেসেজের গুরুত্বই সে বুঝতে পারেনি। লাঞ্চ খেতে গিয়ে সব বেমালুম ভুলে বসেছে। কি আমার এই ব্যাখ্যাও সন্তোষজনক নয়? এরকম আরও 5-7টা ব্যাখ্যা আমার কাছে জমা হয়ে আছে। এখন তাহলে জেনারেল শোনো, আমি তোমাকে আমাদের অ্যাকশনের ছকটা বলে দিচ্ছি। প্রথম কথা, ওই মাসুদ রানাকে আমি এখানে চাই। আমাদের এই কনফারেন্সকে নিয়ে সে যে বড় ধরনের কোনো ষড়যন্ত্র করছে, এ ব্যাপারটা কারো মনে কোনো সন্দেহ এ ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, জানি, শুধু হিন্দুস্থানের জন্যেই নয়, গোটা বিশ্বের জন্যে এই রানা লোকটা প্রায় একটা অভিশাপ। তবে এক্ষেত্রে একজন মৌলবাদী বুড়ো ধর্মযোদ্ধা আর পুচকে এক ছোকরার সাহায্য নিয়ে ঘোড়ার একটা ডিমও অর্জন করতে পারবে না সে। আমরা ইউনিফর্ম পরে নেই তো কি হয়েছে? এখানে এত বেশি অস্ত্র আমদানি করেছি যে এক ঝাঁক হেলিকপ্টার, গানশিপ, যুদ্ধজাহাজ, জেট ফাইটারকেও ভাগিয়ে দিতে পারবো। কথা জোর দিয়ে বলতে পারি, কোনো দিকেই অবহেলা করা হয়নি। জেনারেল ঠোঁট সরু করে একটু হাসলেন। তবে মাসুদরা ঝামেলা বাঁধাতে পারে। আমাদের ডেলিগেটরা ডেলিগেটরা চলে না যাওয়া পর্যন্ত তাকে দূরে সরিয়ে রাখতে হবে। আমাকে কিছু করতে হবে জেনারেল স্যার? কিছু মানে? তোমাকেই তো সব করতে হবে। একটা ঢোক গিলল আমিনা। জি বলুন। আমি ধরে নিচ্ছি রানার সঙ্গে শুচ্ছ তুমি? জিজ্ঞেস করলেন জেনারেল কণ্ঠস্বর থেকে সমস্ত তিক্ততা বা ঘৃণা লুকিয়ে রাখবার চেষ্টা করে শতকরা প্রায় 90 ভাগ সফল হলেন। মাথা নত করল আমিনা। সত্যি কথা বলতে লজ্জা কি? তাগাদে দিলেন জেনারেল। মনে রেখো, আমি আমার দেশের সেবা করছি, আর তুমি পাচ্ছ বেতন। দুজনেই আমরা এক দল। গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব পালন করছি। বলো, তুমি কি তার সঙ্গে? জি। আমিনা মাথা তুলছে না। সে আমাকে ছাড়ে না। অল্প কথায় ব্যাখ্যা করো তার উপর তোমার কতটুকু প্রভাব? সাংঘাতিক। তাহলে তো ভালো চেয়েও ভালো। জেনারেল উল্লসিত। একটা ফ্রেন্ডলি ইন্টারভিউ এর কথা বলে এখানে তাকে নিয়ে আসবে তুমি। বলবে যেসব ঘটনা ঘটছে তার কোনো ব্যাখ্যা না পেয়ে আমি দিশেহারা বোধ করছি আর সাহায্য পেতে চাই। বলবে ভগবানের দিব্যি দিয়ে বলেছি, বহাল তবিয়তে যখন খুশি এখান থেকে চলে যেতে পারবে সে। তুমি ভালো জানো কিভাবে বোঝাবে। বোঝালে বুঝবে। কি পারবে না? এই কাজের বিনিময়ে আমাদের ফান্ড থেকে $50,000 বিশেষ পুরস্কার পাবে তুমি। কেন পারবো না জেনারেল? উত্তেজনায় চকচক করছে আমিনার চোখ। আমাকে পারতেই হবে। চেয়ার ছেড়ে আবার দাঁড়িয়ে পড়ল সে। তবে আমাকে কিছুটা সময় দিতে হবে জেনারেল। হ্যাঁ অবশ্যই।
জেনারেলও চেয়ার ছাড়লেন। আচ্ছা, এই যে আজ সকালে এখানে তোমাকে আসতে দিল সে, কি বলে রাজি করালে? মেয়েদেরকে সব কথা জিজ্ঞেস করতে নেই জেনারেল, তবে আপনারও জানার কথা যে মেয়েদের বিশেষ কিছু অস্ত্র আছে, আছে বিশেষ কিছু কৌশল, যে কৌশল খাটিয়ে আজ এখানে আমি আসতে পেরেছি। সেই একই কৌশল খাটিয়ে তাকে এখানে আনতে পারবো বলেও আশা রাখি। গুড, ভেরি গুড, তাড়াতাড়ি বললেন জেনারেল। তারপর হঠাৎ ভব্যতার কথা মনে পড়ে যাওয়ায় হাত কষলে আবার বললেন, যাবার আগে এক গ্লাস ঠান্ডা কিছু, মাই ডিয়ার? না ধন্যবাদ স্যার, যত তাড়াতাড়ি ফিরতে পারি ততই ভালো। তোমার উপর আমার বিশেষ সুনজর থাকবে, আমিনা। শুধু এই কাজটা করে দাও। আমিনার নম্র হাসি কৃতজ্ঞতা প্রকাশের বাহন হয়ে উঠল। স্যার, জেনারেল, আপনার জ্ঞান আর মহানুভবতা আমাকে মুগ্ধ করেছে। আপনি ব্যাখ্যা না করলে নিজের বোকামি আমি ধরতেই পারতাম না। ওই দুশ্মন স্পাইটা আমাকে কি বোকাই না বানিয়েছে। মাথা নত করে তবেই বোঝো ভঙ্গিতে সম্মান জানালেন জেনারেল। আমিনাকে সাধারণ একটা গিরিক বেশ্যা বলে ধরে নিয়েছেন তিনি। বোকা বোকা আবেগপ্রবণ, তবে নিজের ভুল দ্রুত শুধরে নেওয়ার ব্যাকুলতা আছে। এটা একটা আশার কথা। আপাতত বিদায় আমিনা, আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের। আমিনা চলে যাওয়ার পর কামরার ভেতর পায়চারি শুরু করলেন জেনারেল। মাধর মাধব সিন্ধিয়া, দুই ভুরুর মাঝখানে চিন্তার রেখা। আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সবাই জানে এই সন্ত্রাস বলতে তারা একমাত্র ইসলামী মৌলবাদীদের দ্বারা সংগঠিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডকেই বোঝাতে চায়, নাকি হিন্দু চরমপন্থীদের সংগঠন শিবসেনার লম্পঝম্প। মাহাতির মোহাম্মদ যুক্তরাষ্ট্র বিরোধীর মাহাতির মোহাম্মদের যুক্তরাষ্ট্র বিরোধী ভূমিকা, শ্রীলঙ্কার তামিলদের স্বাধীনতা আন্দোলন, গণচীনের মৌন ব্রত অবলম্বনকেও সন্ত্রাস বলে মনে করছে। একটু পরে জেনারেল কপাল থেকে চিন্তার রেখা মিলিয়ে গেল। আর কোনো সন্দেহ নেই, ফ্যান্টাসি নিঃসন্দেহে ছোঁয়াছে। দুনিয়ার বুকে এই মুহূর্তে শান্তি বিরাজ করছে। এরকম একটা সময় আমেরিকা গণহত্যার মতো জঘন্য অপরাধ করবে কল্পনাতেই আসে না। এশিয়ান ইউনিয়ন যেখানে জন্মই নিল না, সেখানে সেটার গলা টিপে মারার প্রশ্ন ওঠে কি? আগে নিজের পায়ে দাঁড়াক ওঠা, শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠুক, তখন না হয় চিন্তা করবে কিভাবে শত্রুকে ধ্বংস করা যায়। না, এ ধরনের কোনো হাস্যকর ষড়যন্ত্র সিআইএ করছে বলে তিনি বিশ্বাস করেন না। তবে দু একটা পয়েন্ট এখনই পরিষ্কার হওয়া দরকার। ডেস্কের সামনে থেকে কলিং বেল বাজালেন জেনারেল। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো সঞ্জীব শেঠি। রেডিও রুমে যাও, অপারেটর করে বলো এখনই এথেন্সের সঙ্গে যোগাযোগ করতে হবে। 2 মিনিট পর কথা বলতে আসছি আমি। স্যার, রেডিও সাইলেন্স ব্রেক করব আমরা? হাত দুটো মুঠো পাকালেন জেনারেল সিন্ধিয়া। এই শেঠির বাচ্চাটা তাকে পাগল বানিয়ে ছাড়বে, জবাব দিলেন বিদ্রুপাত্মক সুরে। হ্যাঁ সঞ্জীব, রেডিও সাইলেন্স ব্রেক করব আমরা। তুমি শুনতে ভুল করনি। এখন যাও, হুকুমটা পালন করো। আর শোনো, গ্রিকদের কাউকে পাঠিয়ে দাও, মোটকুটাকেই শহরের হসপিটালে গিয়ে জেনে আসুক। না, আমার কাছে আসতে বলো, কি করতে হবে আমি বলে দিচ্ছি। একটু পরেই মোটাসোটা এক গ্রিক কামরায় ঢুকলো। নরম শান্তভাবে ব্রিফ করলেন জেনারেল। কামরা থেকে বেরিয়ে এসে পাঁচ আঙুল নাচিয়ে এমন একটা ভঙ্গি করল লোকটা, যার অর্থ দাঁড়ায়, মাথায় আর কিছু নেই তোমার। এরপর বাড়ির উপরতলায় উঠে এসে তন্দুরের মতো উত্তপ্ত ছোট্ট রেডিও রুমে ঢুকলেন জেনারেল। এই স্টেশনের সঙ্গে এথেন্স, কায়রো আর কাবুল স্টেশনের সরাসরি যোগাযোগ আছে। ওগুলোর যে কোনো একটা থেকে এখানকার মেসেজ সরাসরি দিল্লিতে রিলে করা যাবে।
কামরার ভেতর ঘাম আর সস্তা ইন্ডিয়ান সিগারেটের গন্ধ। ঝকঝকে রেডিও সেটটার পাশে আলুথালু হয়ে থাকা বিছানাটাই বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে। পকেট থেকে সুগন্ধি মাখানো রুমাল বের করে নাকে চেপে ধরলেন জেনারেল। মাথায় পাগড়ি, তরুণ শিখ, রেডিও অপারেটর তার হাতে মাইক্রোফোনটা ধরিয়ে দিল। এথেন্সের আকাশে তুমুল ঝড় বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে। ফলে কানের পর্দার জন্যে ক্ষতিকর যান্ত্রিক শব্দজট জেনারেলের মনটাকে বিষিয়ে তুলল। অপর প্রান্তের অস্পষ্ট কণ্ঠস্বর শুনবার চেষ্টায় দুসারি দাঁত পরস্পরের সঙ্গে চেপে বসছে। যারা মিনিট বিশেক ধরে গলদঘর্ম হবার পর পরিস্থিতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারলেন তিনি। অপারেটরকে ধন্যবাদ জানিয়ে কামরা থেকে যখন বেরোলেন দরদর করে ঘামছেন। চওড়া পাথরের ধাপ বেয়ে বাড়ির আরেকটা টেরেসে নেমে এলেন মাধব সিন্ধিয়া। সকালের এই সময়টায় এক গ্লাস তাজা কমলার রস উপভোগ করা তার অনেক দিনের অভ্যেস। প্রশ্ন উত্তর পর্বটা কেমন হলো মনে পড়তে হাসি পেয়ে যাচ্ছিল। কারণ হলো তার আন্দাজ করা উত্তরগুলোই অপর প্রান্ত থেকে আওড়ানো হয়েছে। প্রথম প্রশ্ন ছিল এরকম: সেলস ম্যানেজার আর তার দুই সহকারীর বাধ্যতামূলক অবসর গ্রহণ রিপোর্ট করা হয়নি কেন? উত্তর এলো, এই রিপোর্ট করবার সময় ধরা পড়ে ট্রান্সমিটারে যান্ত্রিক গোলযোগ রয়েছে। ত্রুটি মেরামত করতে প্রচুর সময় লেগে যায়। এই তো মাত্র 2 ঘন্টা হলো আবার কাজ করছে ওটা। এই 2 ঘন্টার মধ্যে ঘটনাটা রিপোর্ট করা হয়নি কেন? জেনারেলের দ্বিতীয় প্রশ্ন। উত্তর এলো, কারণ সিদ্ধান্ত নেওয়া হয় বরবাদ করা ট্রান্সমিশন ফেরত 1200 ঘন্টায় রেডিও সাইলেন্স ব্রেক করা হবে। পরবর্তী প্রশ্ন। বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী একজন বাঙালি মুসলমান, এর আগমন কেন রিপোর্ট করা হয়নি? উত্তরে পাল্টা প্রশ্ন এলো, জেনারেল কি মাসুদ রানার কথা বোঝাতে চাইছেন? জেনারেল বললেন হ্যাঁ। উত্তর এলো, এথেন্সে তাকে আটক করার প্ল্যানটা ব্যর্থ হবার পরই ট্রান্সমিটার বিকল হয়ে পড়ে। ভুলভাল মানুষেরই হয় ইত্যাদি বলে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা হলো। সেই সঙ্গে আশ্বস্ত করে বলা হলো, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। বাস্কেট চেয়ারে হেলান দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে আবার কমলার রসে চুমুক দিলেন জেনারেল সিন্ধিয়া। আরেকটা কথা মনে পড়ে যেতে এবার সত্যি সত্যি হাসলেন তিনি। সিক্রেট সার্ভিসের সেই গদ্ধবটা ভগৎ সিং আচারিয়া কোন সাহসে ভাবতে পারল একার চেষ্টায় মাসুদ রানাকে সামলাতে পারবে সে? এসপিওনাজ বা ইন্টেলিজেন্স ও ওর কি শিখেছে যে জানে না রেডিও স্টেশনে দক্ষ মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার সিস্টেম থাকা দরকার? আর কেমন বোকা সে, রানার সঙ্গে মাফিয়াদের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে নিজের প্রাণ হারায়। কেউ মারা গেলে তার নিন্দা করতে নেই, তবে অত্যন্ত দুঃখের সঙ্গে ভাবতে হচ্ছে সত্যিকার বড় কোনো ক্ষতি করবার আগে তার চলে যাওয়াটা ভালোই হয়েছে। আমি রানাকে চাই, বিড়বিড় করলেন জেনারেল। না, একা শুধু তিনি চান না, জলজান্ত বিপদটাকে আটক করে সংশ্লিষ্ট মন্ত্রীসহ আরও অনেককে তিনি খবরটা জানিয়ে দেবেন। তাদের মধ্যে আইএসএস এর ডেপুটি ডিরেক্টর কৃষ্ণস্বামী গোপাল থাকবেন দিল্লির অতিরিক্ত সচিব রামকিঙ্কর আচার্যও। শেষোক্ত দুজনের চোখের সামনে থেকে প্রফেসর মইনুল হাসানকে বগলদাবা করে নিয়ে চলে যায় মাসুদ রানা। মন্ত্রীর মহোদয়কে তিনি বলবেন, আমি এমন একজনকে বন্দি করেছি, শুনে ভারী খুশি হবেন। দুর্বল প্রতিবেশীদের গুন্ডাটাকে, নাম মাসুদ রানা। না, ঠিক উল্টো, খুব সহজেই তাকে আমি ধরতে পেরেছি। তারপর আলোচনা শেষে পালাবার জন্যে রানা একটা পিস্তল ছিনিয়ে নেবে এবং জেনারেল আত্মরক্ষার্থে বাধ্য হয়ে তাকে গুলি করবেন। দুয়ে দুয়ে নিখুঁত 4। এক মুহূর্ত পর আবার বিড়বিড় করলেন জেনারেল সিন্ধিয়া, আমিই সেই লোক যার হাতে মৃত্যু হয়েছে মাসুদ রানার। তার হাসির শব্দে বেসুরো কি যেন একটা আছে।
2। ফিরে আসছে ওরা। চোখ থেকে বেনকিউলার নামিয়ে কেবিনের মাথায় রেখে দিল সিকেন্দার। চোখ ধাঁধানো রোদের ভেতর রানা শুধু কাপা কাপা একটা দাগ দেখতে পাচ্ছে। আকৃতিটা ডিঙির মতোই। দূরত্ব এখনো অনেক বেশি হওয়ায় মনে হচ্ছে স্থির। দ্বীপটাকে ছাড়িয়ে একপাশে সরে না এলে চোখে পড়তো না। ওই দ্বীপের ওপাশে লুকিয়ে আছে আইলি আইলিটটা। অ্যাপোড নোঙর ফেলেছে ছোট একটা খাড়িতে। খাড়ির দুপাশে গ্রানিট দেয়াল প্রায় খাড়াভাবে পানিতে নেমে গেছে। জায়গাটা লোকচক্ষুর আড়ালে, কিন্তু ব্রাহ্মণীশির দক্ষিণ উপকূল প্রায় কখনোই শান্ত হতে জানে না। ফলে খাড়ির ভেতর ওদের বোটটা বড় বেশি দুলছে আর ঝাঁকি খাচ্ছে। হ্যাঁ, আবার শুরু করুন মিস্টার সিকেন্দার, বলল রানা। ছোট্ট ফোরডকে একটা ক্যানভাস চেয়ারে বসে আছে। ভালো কথা। এই ফুগিয়ে জায়গাটা কোথায়? বসনিয়া হার্জেগোভিয়ায়। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। মানুষগুলো সব এক একটা পাহাড়। 700 বছর ধরে মুসলমান ওরা। আরও অনেক আগে থেকে বসবাস করছে ওখানে। তবে কিছু তুর্কি, কিছু আলবেনীয় মুসলমানও পরে ওখানে আসে। যাই হোক, গ্রামে ঢুকবার আগেই স্টাফ করা একটা রোড ব্লকে বাধা পেল। আশপাশে পাথরের আড়াল থেকে মাথা তুলল মুসলিম গেরিলারা। সার্বদের 5 জন মেজর আর 2 জন কর্নেল সঙ্গে সঙ্গে মারা গেল। এটা ছিল পাহাড়ি গ্রামগুলোয় সার্ব হানাদারদের নির্বিচারে মুসলমান হত্যার প্রতিশোধ। ওই সময় ইহুদি আবসালাম ইয়াহুদও বসনিয়ায় ছিল। তার জন্ম সারায়েভোয়। কিশোর বয়সে ইসরায়েলে চলে যায়। সেনাবাহিনীতে যোগ দিয়ে মেজর হয় সে। তারপর চাকরি ছেড়ে দিয়ে মোসাদে ঢোকে। সেবার সে তার মা, বাবা আর ভাইকে ইসরায়েলে নিয়ে যেতে বসনিয়ায় ফিরে এসেছিল। এসে দেখে গোটা যুগোস্লাভিয়া ভেঙে পড়ছে। একই সঙ্গে চলছে জাতিগত দাঙ্গা, বিশেষ করে যেখানে যারাই পাচ্ছে সেখানেই কচুকাটা করছে মুসলমানদের। ব্যাস, মহা আনন্দে সেই হত্যাযজ্ঞ ঝাঁপিয়ে পড়ল ইয়াহুদো। সার্ব হানাদার বাহিনীর পরামর্শদাতা হিসেবে কাজ করছিল ওখানে সে। অফিসাররা সবাই খুন হয়েছে শুনেই একদল সার্ব সৈনিক নিয়ে পাহাড়ে উঠে আসে। মুসলিম গেরিলারা অন্য কোনো গ্রাম থেকে এসেছিল, নিজেদের কাজ সেরে ফিরে গেছে। গ্রামের লোকজন পরে জানতে পারল কিছু সামরিক অফিসার মারা গেছে, কিন্তু তাদের সঠিক পরিচয় বা কী কারণে মারা গেল এসব কেউ তাদেরকে ব্যাখ্যা করে বলেনি। ঘটনার 2 ঘন্টার মধ্যে সৈনিকদের দিয়ে গ্রামটাকে ঘিরে ফেলল ইয়াহুদ। গ্রামবাসী সবাইকে কয়েক লাইনে দাঁড় করালো চৌরাস্তার উপর। মহিলা আর 14 বছরের নিচে ছেলে মেয়েদের গ্রামের স্কুলে পাঠিয়ে দিল। স্কুলটা বেশ বড়, কাঠের তৈরি। প্রতিটি কামরার দরজা বাইরে থেকে বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হলো। তারপর কাঠের দেয়াল, বারান্দা আর ছাদে হরহর করে ঢালা হলো ড্রামকে ড্রাম পেট্রোল। আগুন লাগার পর অনেক মা তাদের বাচ্চাদের জানালা দিয়ে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে তাদেরকে মরতে হয় সাব মেশিন গানের ব্রাশ ফায়ারে। এরপর ইহুদ বাকি লোকজনকে খুন করে। সেদিন ওখানে সব মিলিয়ে 221 জন মারা গিয়েছিল। 2 বৃদ্ধ কিভাবে যেন বেঁচে গিয়ে এই ঘটনার চাক্ষুষ বর্ণনা দেয়। খবর পেয়ে গেরিলার দলটা পরদিন ফিরে আসে। সেবারও তাদের সঙ্গে ছিলাম আমি। ভাগ্যগুণে বেঁচে যাওয়া 2 বৃদ্ধের একজন জানালো একটা দৃশ্য জীবনে সে ভুলবে না। বাচ্চাদের নিয়ে মায়েরা যখন স্কুলে ঢুকছে, গেটে তখন দাঁড়িয়েছিল ইয়াহুদ। অতি সুদর্শন 8 বছরের একটা ছেলেকে দেখে ভালো লাগে তার। মায়ের মাথায় হাত বুলিয়ে আর গাল টিপে দিয়ে আদর করে, কুশল বিনিময় করে তার মায়ের সঙ্গে। আহ, যিশুর পশ্চিমা অনুসারীরা পারিবারিক মূল্যবোধকে সব কিছুর উপরে স্থান দেয় যে। আবেগে গলা প্রায় বুঝে এলো সিকেন্দারের। ঘুরে দাঁড়ালো সে। চেয়ার ছেড়ে পাশে চলে এলো রানা। একটা হাত রাখলো তার কাঁধে। দুজনের কেউই কিছু বলছে না। তারপর সিকেন্দারই আবার মুখ খুলল। সেবার সার্ব সৈনিকদের ঠিকই আমরা ঘেরাও দিই।
কিন্তু চতুর ইয়াহুদকে ধরতে পারেনি। সে জানতো গেরিলারা ফিরে আসবে, তাই লেজ গুটিয়ে বেলগ্রেডে চলে যায়। সেজন্যই বলছিলাম, মিস্টার রানা, আপনাকে কথা দিতে হবে। ওটাকে আমার হাতে ছেড়ে দেবেন আপনি, আমি নিজে মারব। হ্যাঁ ঠিক আছে মিস্টার সিকান্দার। ওখান থেকে সরে এসে ডিঙ্গিটার দিকে তাকালো রানা। ইতিমধ্যে ওটা এত কাছে চলে এসেছে যে আমিনার নীল শার্ট পরিষ্কার চেনা যাচ্ছে। রোদে ঝলমল করছে মখমলের মতো চুল। হাত নাড়ল উত্তরে আমিনাও। মেয়েটার নিরাপদে ফিরে আসায় খোদাকে ধন্যবাদ দিল রানা, কারণ ও শুনেছে ভারতীয় ইন্টেলিজেন্স, র আর সিক্রেট সার্ভিসের মধ্যে সমন্বয়ের অভাব তো আছেই। প্রাতিষ্ঠানিক রোষারসি আর অসুস্থ প্রতিযোগিতাও নাকি চরম। আমিনার রিপোর্ট আইলিটের কর্মকর্তারা কিভাবে নেবেন? মেজর আচারিয়া আর তার সহকারীদের মৃত্যুর জন্যে আমিনাকেই দায়ী করা হবে কি না? রানার সঙ্গে তার হাত মেলানোটাকেই বা কি চোখে দেখা হবে? এ ধরনের সন্দেহ ওকে অস্থির করে তুলেছিল। যাই হোক, আমিনাকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে ধরে নিতে হয় তার রিপোর্ট ভারতীয় সিকিউরিটি অফিসাররা বিশ্বাস করেছেন। ডিঙির পিছনে আর অনেকটা উপরে পাহাড়ের গায়ে কি যেন একটা নড়ে উঠল। ভালো করে তাকাতে এক লোকের আকৃতি টের পাওয়া গেল। রাশি রাশি পাথরের টুকরো আর বেঢপ গরনের কাটা ঝোপের ভেতর দিয়ে তির্যক একটা পথ তৈরি করে নিচে নামছে লোকটা, একটা খাড়ির ঢালু কাঁধ বেয়ে। তার নড়াচড়া একটু অদ্ভুত লাগলো চোখে, যেন কোনো ধরনের প্রতিবন্ধী। ওকে এভাবে নামতে দেখে কৌতূহল বোধ করছে রানা। কেবিনের মাথা থেকে বিনকিউলারটা দিয়ে চোখে তুলল বিনকিউলার নিয়ে চোখে তুলল, কিন্তু ততক্ষণে লোকটা দৃষ্টিপথের বাইরে চলে গেছে। দ্বীপে কর্নেল ময়নি হানের আস্তানা। আইলিটে তার প্রতিপক্ষ জেনারেল সিন্ধিয়ার ঘাঁটির তুলনায় ছোটই বলতে হবে। এই আস্তানা অনেক বেশি নিরালা ও বটে। আশপাশে খাড়িগুলো থেকে কর্নেলের হেডকোয়ার্টারে কেউ যদি পৌঁছাতে চায়, অনেকগুলো কঠিন শর্ত পূরণ করতে হবে তাকে।